নাজমা, তুমি তুমি বিদেশ থেকে চলে আইছো? হ আয়শা বললাম। ভাইজান কেমন আছো তুমি? আছি রে বোন, ভালো আছি। তুমি কেমন আছো মা? আমি ভালো আছি। ভালো আছো? ভাইজান তুমি বিদেশ থেকে আয় পড়ছো? হ আইলাম রে ভাই। তো তুমি দেশে আসবে আমার আগে জানাইবে না? আমার আগে জানাইলে আমি একটা গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে যেতাম, তোমারে রিসিভ করতাম। কিছুই জানালে না, হুট করে বাড়ি এসে বললা। এটা কি ঠিক করলা কও? আমি তো ভাই নিজেও জানতাম না এভাবে যে হুট করে আমি বাড়িতে চলে আমো। তো করে কেমনে জানাম ক? তোমার কথা শুনে কেমন জানি লাগতেছে আমার। সত্যি করে কও তো, তোমার কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে বিধায় তো হুট করে বিদেশ থেকে বাড়িতে চলে এলাম। ভাইজান কি সমস্যা হয়েছে? আর কয় মাসের ছুটি নিয়ে তুমি দেশে আইছো? ছুটিতে আসি নাই, একেবারে চলে আসছি। ভাইজান তুমি একবারে চলে আইছো মানে? তুমি না কিছুদিন আগে আমারে ফোন দিয়া কইলা তুমি ছুটিতে আইবা। বোন রে, আমার তো সেরকম ইচ্ছা ছিল, কিন্তু কিছুদিন যাবত আমার শরীরটা ভালো যাইতেছে না। আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি। আমি কোনো কাম কাজ করতে পারতাম না। আমার মালিক পক্ষ বুঝা গেছিল যে বিদেশ বাড়িতে আমার দিয়ে কোনো কাম কাজ হইব না। এই কারণে মালিক পক্ষ আমার টিকিট কেটে একেবারে দেশে পাঠিয়ে দিছে। তোমার বড় কোনো অসুখ হয় নাই তো? কিসের বড় ধরনের অসুখ হইব না? ওরা তো দেখা মনে হইতেছে কোনো রোগই হয় নাই। আসল কথা হইলো ভাই ভাবিদের ছাড়া থাকতে পারতেছে না, এই জন্য বউর জন্য পাগল হইয়া দেশে চলে আসছে। একদম উল্টাপাল্টা কথা কইও না তানিয়া। আমার জামাই কি নতুন বিদেশ গেছে যে বউ ছাড়া থাকতে পারবো না? সব সময় তুমি খোঁচা মাইরা কথা কও। এত রাগ করতেছেন কেন আপনি? হ্যাঁ, আমার বউ ছোট মানুষ, মুখ ফুসকায় না একটা কথা বাইরে গেছে, এর জন্য কি রাগ করা লাগবো? ভাইজান একবারে চলে আইছো সমস্যা নাই। একবারে যেহেতু চলে আইছো, তুমি নিশ্চয়ই অনেক টাকা পয়সা সাথে করে নিয়ে এসো, তাই না? না রে ভাই, একটা টাকাও আমি বিদেশ থেকে আনতে পারিনি। কইলাম না তোরে, আমি কদিন ধরে অসুস্থ, ঠিক মতো কাম কাজ করতে পারিনি। টাকা আনবো কোত্থেকে? হাই হাই, কোনো টাকা পয়সা আনতে পারেন নাই? তার মানে শুধু হাত আর পা নিয়ে দেশে নাচতে নাচতে চলে আসছেন? তুমি ঠিকই করছো, আমি শুধু হাত আর পা নিয়ে বিদেশ থেকে চলে আসছি। ভাইজান তুমি সুস্থভাবে দেশে আসছো, আমাদের কাছে আসছো, তাতেই আমরা খুশি। বাইসা থাকলে টাকা পয়সা অনেক ইনকাম করতে পারবা। দেশে তো কাজ কামের অভাব নাই, দেশে কাজ কাম করবা। ওই দেশে সে কি কাজ করবো? হ্যাঁ, দেশের মধ্যে কোনো কাম কাজ আছে? তাছাড়া সে সারা জীবন বিদেশে ছিল, সে কি দেশে এসে এখন এই খেত খামারের কাম করতে পারবো? আমি নিজেও বেকার, কোনো কাম কাজ করি না, টাকা পয়সা ইনকাম নাই। এখন এতগুলা মানুষের সংসার কিভাবে চলবে? এই সংসারটা এখন তুমি যে একবারে বিদেশ থেকে চলে আসলা, এই যে আমাকে বোনটার বিয়া হয় নাই, তার বিয়া দিবা কেমনি? তোমার বউরে খাওয়াবে কি? তোমার যে একটা বাচ্চা আছে, এটা কি খেয়াল আছে? তারে কি খাওয়াবে? তুমি নিজে কি খাইবে? আমি কিছু জানি না রে ভাই, আমি কিছু ভাবতে পারতেছি না। এইসব কিছু নিয়ে চিন্তা করতে করতে আমি আরো অসুস্থ হয়ে পড়তেছি, আমার শরীর আরো খারাপ করতেছে রে ভাই। আর দূর, তুমি মিছা কথা কই না তো। তোমার মাথায় এই সংসার নিয়ে কোনো চিন্তাই নাই। বিদেশের বাড়িতে কি মানুষ অসুস্থ হয় না? তুমি কি বিদেশে মরে যাইতেছিলা যে ঢ্যাং 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 করতে করতে দেশে এসে পড়ছো? আমার বউ তো ঠিকই কইছে, তুমি তোমার বউরে ছাড়া এক মিনিটও থাকতে পারো না, এর জন্যই দেশে চলে আসছো। এ বাদ দাও তো, ওনার যা খুশি তা করুক, আমাদের এত তাতে কি? না বলে না, চলো চলো, যার যারটা শেষে বুঝো। সিদ্ধান্ত নেওয়ার কিন্তু সময় হয়ে গেছে। আরে কি সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে? আরে তোমার ভাই তো বিদেশ থেকে একবারে দেশে চলে আসছে, সে তো বিদেশ যাবো না। দুই ভাই আর এক লগে থাকার দরকার নেই, সংসার আলাদা করে ফেলো, তোমরা দুই ভাই আলাদা আছো। এটা তুমি কি কও? ভাই এতদিন আমার হাতে টাকা পাঠাইছে, আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, সেই টাকা দুই হাত দিয়ে আমি খরচ করছি, তোমার যা লাগছে দিছি, সংসারের খরচ চালাইছি। তো এখন এতদিন পরে ভাই বিদেশ থেকে আসার সাথে সাথে যদি সংসারটা আলাদা করি, সে কি মনে করবো? সে যা খুশি তা মনে করো, তোমার যেটা বলছে তুমি সেটা করো। সংসার আলাদা করে ফেলো, নইলে কিন্তু তুমি নিজেই বিপদে পড়বা। কি কও? কি বিপদে পড়বো? তোমার ভাই তো বিদেশ থেকে একবারে দেশে চলে আসছে, এখন তো তার কোনো ইনকাম নাই, এখন তার এই খরচ চালাইবো কি? তোমারই তো চালান লাগবো। তারপর শুনো নাই, বিদেশ থেকে আসার সময় এক গাদা রোগ ব্যারাম নিয়ে এসে, এখন এই যে ডক্টর, চিকিৎসার খরচ, এই সবের টাকা পয়সা কার দিতে হইব? তোমারই তো দেওয়া লাগবো। তারপরে এই যে বউ আছে, বাচ্চা আছে, এই সংসারের সব খরচ সব তো তোমারই দেওয়া লাগবো।
তুমি কেন আমার জামাই হয়ে আরেকজনের সংসার করা চালাইতে যাবা? কি কও, ভাইও তো এতদিন আমাকে সংসার চালাইছে, আমাকে খাওয়াইছে। ধুর, আমরা খাইছি আমগো হিসাব আলাদা। আমরা খাইছি দেখে কি এখন তা করে খাওয়াইতে হইব? শোনো, সংসার আলাদা করো, তাহলে কিন্তু আমি তোমার সংসার করবো না, কথাটা মনে রাখো। তুমি ঠিকই কইছো, আমি কেন তার সংসার চালাবো? সে বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের প্রতি দায়িত্ব পালন করছে, সে আমাকেও খাওয়াইছে, কিন্তু আমি কি এখন তারে খাওয়াইতে যাবো নাকি? আমি সংসার আলাদা করার ব্যবস্থা করতেছি। তাহলে আজকে রাতে তোমার ভাইরে বইলা দাও, তারা যেন আলাদা থাকে, আলাদা খায়। আর কালকের থেকে আমরাও আলাদা রান্না করবো, আলাদা খাবো। আমি যা যা বলছি ঠিক তা করবা। আমার কথার যদি কোনো নড়চড় হয়েছে তাহলে তোমার খবর আছে। ঠিক আছে, আমি রাত্রেই ভাইজানের সাথে আলাপ করে সংসার আলাদা করার ব্যবস্থা করতেছি। সে তার মতো আলাদা খাইবো, আমরা আমাগো মতো আলাদা খাবো। কিরে মিজান, তুই একলা একলা খাইতে বয়ে গেলি কেন? আমি তো আরো ভাবলাম এতদিন পরে বিদেশ থেকে বাড়িতে আসছি, দুই ভাই এক লগে খাবো, কিন্তু তুই খাইতে বয়ে গেলি, আমার ডাকলি না কেন? আজকে বাড়িতে শুধু রান্না বান্না আমাকে দুইজনের হয়েছে, সেজন্য আমরা দুইজনই খেতে বসছি। আপনাদের ডাকিনি, কারণ আপনাদের জন্য কোনো রান্না বান্না হয়নি। এটা তুমি কি কইতেছো তানিয়া? ঘরের মধ্যে মানুষ হলো 5-6 জন, তুমি দুইজনের জন্য রান্না করছো কেন? তুমি কি বোবা হয়ে গেছো? কথা বলতেছ না কেন? তোমার ভাইরা বুঝায় বলো। আচ্ছা ভাইজান, আপনি 20-25 বছর বিদেশ করে আইলেন, আপনার মাথায় কি আক্কেল বুদ্ধি কিচ্ছু নাই? 5-6 জন মানুষ আমরা সংসারে, দুইজনের জন্য রান্না হয়েছে, আপনি বুঝেন না কিসের জন্য হয়েছে? এখন থেকে আমরা দুইজন আলাদা খামো, আলাদা সংসার করুন, এর জন্য আমাকে দুইজনের জন্যই রান্না হয়েছে। এখন বুঝছেন? তুই কি সংসারটারে আলাদা করে দিতে চাস? হওয়া আলাদা করতে চাই। মানুষের সারা জীবন একলগে সংসার করে নাকি? আপনি এতদিন বিদেশের বাড়িতে ছিলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও সংসারটা আলাদা করতে পারি নাই। এখন যেহেতু আপনি বিদেশ থেকে চলে আইছেন, তাহলে আপনার বউ পোলাপান নিয়ে আপনি আলাদা সংসার করেন, আমারে আমার মতো আমার বউডারে নিয়ে সংসারটা করতে দেন। মিজান, তোমার ভাই বিপদে পড়া একেবারে দেশে চলে আসছে, তুমি তো সবই জানো। মানুষটা অসুস্থ, শরীর খারাপ, তারপর বিদেশ থেকে আসার সময় এক পয়সাও আনতে পারে নাই। আর এই মুহূর্তে যদি তুমি এই সংসারটা আলাদা করে দাও, তাহলে আমরা কই যাবো? আমরা কি খাবো? আমার এই ছোট মাইয়াটা আমি কি খাওয়াবো? আপনি কি খাবেন? আপনার জামাই কি খাবো? আপনার বাচ্চা কি খাবো? এই চিন্তা কি আমার জামাই করবো? এই চিন্তা তো করবো আপনার জামাই। আমার সাফ সাফ কথা, আমরা আলাদা রান্নু, আলাদা খামো, আলাদা সংসার করবো। আপনার আমাকে বিরক্ত করে না, এখান থেকে যান। তানিয়া, তুমি যেহেতু সংসারটা আলাদা করে দিতে চাইতেছো, সমস্যা নাই, আলাদা করে দিও। তবে বোন, তোমার কাছে আমি কয়েকটা দিন সমস্যা চাইতেছি। আমি যদি একটা কাজ বাজে জোগাড় করতে পারি, তখন তুমি সংসারটা আলাদা করো। আমরা যদি এখন আলাদা করে দাও, আমি আমার বউ বাচ্চা নিয়ে খুব বিপদের মধ্যে পড়ে যাবো। না 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 ভাইজান, আমি আর 1 সেকেন্ডও সময় দিতে পারব না। সংসার আলাদা হইব, এটাই ফাইনাল। এবং এখন থেকে সেটা শুরু হইল। এখন থেকে আপনার আলাদা সংসার, আমাকে আলাদা সংসার। ভাইজান, তোমরা দুজন যেহেতু আলাদা হয়ে যাইতেছো, তাহলে আমি কার লগে খামো? এতদিন তো আমার লগে খাইছস, আমি তো খাওয়াইছি, আমি তো পড়াইছি। এখন বড় ভাই বিদেশ থেকে আইছে, এখন তার কাছে যায় কিছুদিন খা পর। কি কও? বড় ভাইজানের যে অবস্থা, ভাইজান তো নিজেই খাইতে পারবো না, আমারে কি খাওয়াইবো? এত কিছু তো আমরা জানি না। এখন এখান থেকে যা। তোরা যেভাবে তাকায় আসোস, আমাকে খান্ডুর তো নজর লাগাবে, পরে তো আমাকে পেট খারাপ হইব। কথা ঠিক কইছো তুমি। না, আমরা তোমাকে খাওয়ানো নজর দিয়ে তোমাকে পেট খারাপ করবো না, আমরা চলে যাইতেছি। তুই যেহেতু আলাদা হয়ে যাইতে চাস, আলাদা খাইতে চাস, কোনো সমস্যা নাই, তুই আলাদা খা। তবে তুই আমার আদরের ছোট ভাই, তোর কাছ থেকে এটা আমি আশা করি নাই। তোর জন্য আমি যা যা করছি সবকিছু তুই ভুলে গেলি। খুব কষ্ট পাইলাম রে ভাই, খুব কষ্ট পাইলাম। এই তুই আজকে আমাকে লগে খাইলো, কালকে থেকে বড় ভাই লগে খাইস। যেই ঘরে আমার বড় ভাই, ভাবি, আমার ছোট্ট ভাতিজিটা খাওন পায় না, এই ঘরে আমিও খামো না। না গো মা, দেমাক কত হয় খাইতো না। এতদিন খাইছিস না, খেলে কিছু তোমার। না খাক, খাও তুমি।
মায়াটা আমার খাইতে না পাইয়া ক্ষুধার জলে কাঁদতে কাঁদতে ঘুমাইয়া গেছে। তোমার কাছে তো তোমার ভাই ফেরেশতা, একেবারে চলে আইছো না এখন বিদেশ থেকে। দেখছো কেমন খারাপ ব্যবহারটা করলো তোমার লগে। যাক না আর কয়টা দিন, আস্তে আস্তে আর অনেক কিছু দেখবা। আমি আমার ছোট ভাইরে ছোটবেলা থেকে খাওয়ায় পড়ায় বড় করছি। আমি বিদেশ বাড়িতে এক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে ওর কাছে পাঠাইছি, ওরে আমি বিয়ে করাইছি। ও আর ওর বউয়ের সংসার আমি দেখছি, আমি চালাইছি। একটা বিপদে পড়া বিদেশ থেকে একেবারে চলে আসার পরে আমার ভাই অপেক্ষা করে নাই, আমার সাথে সাথে আলাদা করে দিল সংসারটা। অথচ আমার ভাই একবার ভাবলো না আমি একজন অসুস্থ মানুষ, আমি কাম কাজ করতে পারি না, আমি এখন কিভাবে সংসার চালাবো, কিভাবে আমার বাচ্চাটার মুখে আমি তোমার মুখে আমি খাবার তুলে দিব। আমার ভাই একবার ভাবলো না। এইসব চিন্তা তোমার ভাই কোনোদিনও করবো না। সে তোমার আপন ভাই হইলেও সে অনেক বড় স্বার্থপর। যতদিন তোমার কাছ থেকে স্বার্থ হাসিল করতে পারছে ততদিন তোমার সাথে ভালো সম্পর্ক রাখছে। এখন তোমারে দিয়া তার কোনো স্বার্থ হাসিল হইবও না, তাই তোমার লগে সে সম্পর্ক রাখতে চায় না। আর সংসারকে না আলাদা করতেছে, বুঝতেছো না তুমি? তুমি এখন বিদেশ থেকে চলে আসছো, এখন তোমার কোনো ইনকাম নাই। এখন যদি আমরা এক লগে থাকি তাহলে তো তার তোমারে আমার মায়েরে খাওয়াইতে হইব। শুধুমাত্র আমার ঘরে খাওয়ানোর ভয়ে সে সংসারটা আলাদা করে ফেলছে। তুমি যেমন দিল দরদি, তোমার মতো দুনিয়ার সবাই দিল দরদি হয় না। তুমি ঠিকই কইছো নাজমা, আমি বিদেশ বাড়িতে কত কষ্ট কইরা টাকা ইনকাম করছি, সেই টাকা আমি দেশে পাঠাইছি। আমার ছোট ভাইরে আমি খাওয়াইছি, পড়াইছি, বড় করছি। অথচ আমার এই বিপদের দিনে কেউ আমার চিনল না, কেউ আমার পাশে দাঁড়াইলো না। হায় রে নিষ্ঠুর দুনিয়া, আমার মাইয়াটা না গায়ে কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ছে। আমার মাইয়াটা যদি সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাছে খাবার চায়, আমি কোথা থেকে তার মুখে খাবার তুলে দিব? তুমি আর মন খারাপ করো না, আল্লাহ চাইলে একটা না একটা ব্যবস্থা হইবই। আচ্ছা, তুমি যে বিদেশ থেকে মিজানের অ্যাকাউন্টে টাকা পাঠাইতা, মিজান তো বেশি টাকা খরচ করতো না, শুধু ঘরের বাজার সদাই করতো। মিজানের অ্যাকাউন্টে কি তোমার জমানো কোনো টাকা আছে? হ, আমার কাছে হিসাব আছে। মিজানের অ্যাকাউন্টে আমার 2.5 লাখ টাকার মতো জমা আছে। তাহলে তুমি একটা কাজ করো, সে যেহেতু সংসারটা আলাদা করেই ফেলছে, তোমার টাকাটা তোমার দিয়ে দিতে কও। হ, আমি কালকে সকালে মিজানের কমু, ওর কাছে যে আমার টাকা জমা আছে সেই টাকাগুলো যাতে ব্যাংক থেকে তুলে আমার দিয়া দেয়। ভাইজান, ছোট ভাই আর ভাবিরে কত কইরা কইলাম তোমাকে লেগে দুটো ভাত তরকারি দিতে, দিল না। সারা বাড়ি খুঁজা কোনো খাউন পাই নাই, এই কয়টা মুড়ি পাইছি। তুমি তো কত দূর থেকে আইছো, খায়ালো। আমি জানি তোমার খিদে লাগছে, সাইডটা মুড়ি খায়ালাও তুমি, তাহলে কিছুটা হলেও তো খিদাটা কমবো। মিজান, চল আমার লগে ব্যাংকে চল। ব্যাংকে যাবো মানে? তোমার লোক আমি ব্যাংকে যাবো কেন? বিদেশ থেকে আমি একেবারে চলে আসছি, আসার পরে সংসারটাও আলাদা করে দিচ্ছিস। ঘরে বাজার সদাই কিছুই নেই, ঘরে চাইল ডাল বাজার সদাই করতে হবে। তোর অ্যাকাউন্টে যে আমার জমানো টাকা আছে সেই টাকাগুলো তুই আমার তুলে দিয়ে দে। ভাইজান তুমি এটা কি কও? তোমার টাকা আমার অ্যাকাউন্টে করতে গেছে? আমি বিদেশ থেকে যত টাকা পয়সা পাঠাইছি সব তো তোর অ্যাকাউন্টে পাঠাইছি।
আমার জানা মতে এখনো পর্যন্ত তোর অ্যাকাউন্টে আমার 2 থেকে 2.5 লাখ টাকা জমা আছে। তুই সেই টাকাগুলো আমারে তুলে দিয়ে দে। ভাইজান তোমার বয়স কি ঘুমে হয়েছে নাকি? তুমি বিদেশ থেকে টাকা পাঠাইছো, সেই টাকা এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে রয়েছে। তুমি মাস শেষে সংসারের খরচের জন্য কিছু টাকা পাঠাইতা, তো সেই টাকা তো বাজার খরচ করতে করতেই শেষ হয়ে যাইতো। আর ওই যে তোমার বাচ্চাটা, তার আজকে জ্বর কালকে কাশি, ওই দিন এই হয়েছে আজকে ওই হয়েছে, এই সব করতে করতে ওষুধ আনতে আনতেই তো আমার টাকা সব শেষ। আর বউ যে 2 দিন পরে পরে মার্কেটে যায়, পার্লারে যায়, বুড়ো ফ্লাক করে, ফেশিয়াল করে, হেডি কোন নাকি? এই যে একটা ভালো কথা মনে করছো, হ্যাঁ? তুমি থাকো বিদেশে আর তোমার বউ দেশের মধ্যে এমন ভাবে চলাফেরা করে, এমন একটা ভাব দেখায় মনে হচ্ছে সে রাজা বাদশার বউ। সে 2 দিন পরে পরে মার্কেটে যাইতো, শপিং করতে যাইতো, শাড়ি কিনে গয়না কিনে পার্লারে যায়, সেই টাকা পাইতো কই? এই টাকা তুমি যে আমার বিদেশ থেকে পাঠাইতে, তার বেশিরভাগই তো তোমার বউরে দিতে হইছে আমার। খবরদার মিছা কথা কইবা না। আমি জান আমি 2 দিন পর পর মার্কেটে যাই মানে? তুমি আজ পর্যন্ত কইতে পারবা আমার একটা শাড়ি কেনার লাগে, একটা 3 পিস কেনার লাগে একটা টাকা দিছো? তেল সাবান পাউডার কিছু তুমি আমার আজ পর্যন্ত কিনে দাও নাই। তোমার কাছে আমি টাকা চাইলেই তুমি কইতা সব টাকা নাকি বাজারেই শেষ হয়ে যাইতো। এখন কেন তুমি আমার জামাইয়ের কাছে আমার নামে মিছা কথা কইতেছো? মা গো মা, এই মহিলা যে কত বড় মিথ্যাবাদী! দেখছো দেখছো দেখছো? আপনারা যে পার্লারে যাইতেন, 2 দিন পরে পরে এমবি পড়তেন মোবাইলে, এরপর কাগজ লাগিয়ে মুতে ভিডিও কলে কথা কইতেন। এসব টাকা কই থেকে নিতেন? আমার জামাই থেকে তো নিতেন, আমার চোখের সামনে থেকে তো নিতেন। আমার জামাইয়ের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাইছেন, সেই অ্যাকাউন্টে কিছু টাকা থাকতো। আপনার বউ এই সব টাকা জলের মতন খরচ করছে, আর আমার জামাই তো মাঝে মধ্যে বাজারও নিজের পকেটে। তোমার জামাই টাকা দিয়ে বাজার করতো? আরে তোমার জামাই তো কোনো কাজ কামই করে না, সে টাকা পাবো কই? শুনেন ভাবি, আমরা কিন্তু আপনাকে মতো না। আমার শ্বশুর টাকাওয়ালা, সে মাঝে মাঝে আমার টাকা পাঠায়, সেই টাকা দিয়ে আমি বাজার খরচ চালাইছি সংসারে। যাই হোক, এই সমস্ত কথা কয়ে আর লাভ নাই। ভাইজান, আমি তোমার ছাপ ছাপ কই দিতেছি, তোমার কোনো টাকা আমার অ্যাকাউন্টে নাই। এই ব্যাপারে তুমি আর আমার সাথে কোনো কথা বলো না। ভাইরে, তোর কাছে আমি যতবারই টাকা পাঠাইছি সব সময় আমি হিসাব করে রাখছি। তোর কাছে আমার 2.5 লাখ টাকার মতো আছে। তুই যেহেতু কইতাছস যে টাকা পয়সা অনেক খরচপাতি হয়ে গেছে, 2.5 লাখ টাকা না হোক, তোর কাছে অন্তত আমার 2 লাখ টাকা হইলেও জমা আছে ভাই। ভাইরে, আমি খুব বিপদের মধ্যে আছি, তুই আমারে সেই টাকাটা আমারে তুইলা দে ভাই। আমার খুব উপকার হইব ভাই, খুব উপকার হইব। আরে বাবা রে, 2 লাখ টাকা থাকলে কি আমি 2 লাখ টাকা আপনার খাই ফেলাইতাম? এই মিজান ওরকম লোক না। আর আমি কি আপনার কইছি যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠান? আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছেন, সব টাকা আপনার জন্য খরচ করছি, এখন আমার চোর বানায় ফেলাইতেছেন। বুঝো না, বিদেশ থেকে তো একবার আইসা পড়ছে, দেশে তো কোনো কাম কাজ নেই, এজন্য তোমার কাছে আসছে কিছু টাকা পয়সা ধান্দা করতে। একদম মুখ সামলায় কথা বলবি তুই। আমার জামাই ধান্দাবাজ না, ধান্দাবাজ হলো তোর জামাই, একটা বেঈমান প্রতারক। করো তোমার সংসারের লিখে আরো করো। দেখছো কি কয়? হ্যাঁ, তুমি বিলে বেঈমান, তুমি বিলে প্রতারক, তুমি বিলে আগে টাকা পয়সা মাইরা খাইছো। তোমার ভাই সারা জীবন বিদেশ থাইকা টাকা পাঠাইছে, তুমি সেই টাকা পয়সা দেখা শুনে কত সুন্দরভাবে সংসারটা চালাইছো, দেখে রাখছো। আর হন কি কয়? তোমার এত বড় অপবাদ দিতে পারলো? করো আরে করো, নাও করো। রে আল্লাহ রে আল্লাহ, সারা জীবন ভাই ভাবির জন্য করে এখন আমি চোরের ভাগিদার হইলাম। আমি নাকি এখন বাটপার, আমি নাকি প্রতারক। শুনেন ভাবি, আমি যদি বাটপার হইতাম, আমি যদি ধান্দাবাজ হইতাম, তাহলে এই বাড়ির মধ্যে 2 জনের 1 জনও থাকতে পারতেন না, 1 মিনিটও না। ভাইজান, আমি তোমার ছাপ ছাপ কই দিতেছি, তোমার কোনো টাকা আমার অ্যাকাউন্টে নাই। এই নিয়ে তুমি আর একটা কথা কবে না, যদি কও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। সকাল সকাল আইছে আজাইরে সুদা কথা কবের জন্য, খালি বড় ভাই দেখে আজকে কিছু কইলাম না, নাইলে পরে এর একটা বিহিত আমি করে ছাড়তাম। আরো করো ভাইরে বিশ্বাস, আরো পাঠাও ভাইয়ের অ্যাকাউন্টে টাকা। আকবর, 20 বছর বিদেশ করছ, কিছুই তো করতে পারো নাই। যাই টাকা ইনকাম করছ, ভাই বোনের মানুষ করছ, আর সংসারের পিছে খরচ করছ, রাখার মধ্যে খালি এই জমিটুকু রাখছ। আর বিদেশ থেকে আইতে নাইতেই এই জমিটা বিক্রি করবা কেন? চাচা, এত বছর বিদেশ করছি, মরুভূমিতে কাজ করতাম। 3 রাত 24 ঘন্টা মরুভূমির মধ্যে কাজ করতে করতে শরীরে রোগ বালায় বাধায় ফেলছি, তাই কোনো কাজ করতে পারতাম না, শরীরে শান্তি দিত না। মালিক পক্ষ বুঝতে পারা আমার আর রাখলো না, দেশে পাঠাই দিল। দেশে আসছি একেবারে খালি হাতে। দেশে আসার পরে ছোট বাবা পরিবারটারে আলাদা করে দিল, হাতে কোনো টাকা পয়সা নেই, কোনো ইনকাম নাই। এখন বউ বাচ্চা লয়ে যে আমি কই যামু, কেমনে যাবো, সংসার চালামু, আমার মাথায় ধরতেছে না। তাই ভাবছি
জমিটা বিক্রি করার পরে যে টাকা পয়সা পাবো সেই টাকা দিয়া বাজারে একটা মুদি দোকান দিব। আহারে আকবর, প্রবাসীগর শেষ পরিণতি এইরকমেরই হয়। যাই হোক, তোমার যেহেতু টাকার দরকার, এই জমিটা আমি রাখবো। তুমি এক কাজ করো, আগামীকাল জমির কাগজপাতি লইয়া ওই সাব রেজিস্ট্রি অফিসে আইসো। আমি তোমার জমিটা দলিল কইরা তোমার সব টাকা বুঝাই দিব। কি ব্যাপার আফতাব কাকা, জমির পাশে দাঁড়ায় কি নিয়ে কথাবার্তা বলতেছেন? এই যে তোমার বাইরে এই জমিটা বিক্রি করব, সেইটা নিয়ে কথাবার্তা কইতেছিলাম। কি উল্টাপাল্টা কথা কোন আপনি? কার জমি কারা বিক্রি করব? কেন আকবরের জমি আমার কাছে বিক্রি করব? যেটা জানেন না কাকা সেটা নিয়ে কোনো কথা কইবেন না। এই জমি আমার ভাইয়ের না, এই জমি আমার। এটা তো কি কস মিজান, এই জমি তোর মানে? আপনি কি ভুলে গেছেন 3 বছর আগে মতিন কাকার কাছ থেকে নগদ 3 লাখ টাকা দিয়ে এই জমি আমি কিনছি। মতিন কাকার কাছ থেকে এই জমিটা কিনছিস ঠিক আছে, কিন্তু এই জমি কেনা 3 লাখ টাকা আমি তো বিদেশ থেকে তোরে পাঠাইছি। টাকা আপনি দিছেন মানে? টাকা তো আমি আমার শ্বশুর বাড়ি থেকে আনছি। এই যে দেখেন, এই যে দলিলের মধ্যে দেখলেই বুঝতে পারবেন জমি তো আমার নামে। আকবর, এই দলিল অনুযায়ী তো এই জমির মালিক তুমি না, এই জমির মালিক হইছে তোমার ছোট ভাই মিজান। চাচা চাচা বিশ্বাস করেন, আমার 3 বছর আগে আমার ছোট ভাই আমার বিদেশে ফোন দিয়া কইলো মতিন কাকা জমিটা বিক্রি করে দিব। আমার কাছে যদি টাকা থাকে তাহলে আমি তারে টাকা পাঠাই, আমি জমিটা যাতে আমার নামে রাইখা দেই। আপনি জানেন বিদেশে আমি কত কষ্ট করে টাকা ইনকাম করছি, কতজনের কাছ থেকে ধার দেনা করে এই টাকা আমি ওরে পাঠাইছি। আর তুই এই জমি আমার নামে রাখি না, তুই নিজের নামে কিনছস। 3 লাখ টাকা উনি পাঠাইছে, 3 লাখ টাকা যে আপনি পাঠাইছেন তার কোনো প্রমাণ আছে? আমি এই জমিটা কেনার সময় আমার শ্বশুরের কাছে যে কত হাতে পায়ে ধরে টাকা ডানছি, এখন পর্যন্ত সেই টাকা আমি শোধ দিতে পারি নাই। আমার শ্বশুর বাড়ি থেকে টাকা এনে যে জমি আমি কিনছি সেটাকে আমি আমার নামে রাখুম না, তাহলে আপনার নামে রাখুম? মিছা কথা কইছ না মিজান, মিছা কথা কইলে কিন্তু তোর উপরে আল্লাহর গজব পড়বো। গজব এখন আপনার উপরে আমি ফালামু। সরেন সরেন, আমার জমির সামনে থেকে সরেন, নাহলে কিন্তু মাথার মধ্যে বাড়ি দিয়ে একদম মাথা 2 ভাগ করে ফালামু। তুই আমার টাকায় জমি কিনা আমার নামে রেজিস্ট্রি না কইরা তোর নামে রেজিস্ট্রি করছস। তোর এই দলিল আমি মানি না, তোর এই দলিল আমি মানি না, আমি সেটা ফেলাম। তুই আমার ভাই না, তুই এর একটা বেঈমান, তুই আমার শত্রু, তোর আজকে আমি মাইরা ফেলাবো। জমির দলিল ছিঁড়ে লাভ নাই, এটা নকল দলিল। আসল দলিল আমার কাছে আছে। আমি খবরদার বলে দিতাছি, এই জমিনের আশেপাশে যদি আমি আর কারো একবারও দেখি তাহলে কিন্তু আমি জানে মাইরে ফালাম, কই দিলাম। কাকা কি হইছে? আমার জামাই কি হইছে? কাকা কি হইছে? আরে দুয়ে ভাইয়ে মারামারি করছে, আমি না থাকলে তো এক ভাই আর বেড়ে মাইরেই ফেলাইতো। বৌমা, আকবরের শরীরটা খুব একটা ভালো না, ওরা ভালো একটা ডাক্তার দেখাও। যা হওয়ার হইছে, তুই ভাই আর ঝগড়াঝাটি করিস না, বৈশা এটার একটা ফয়সালা কর। বৌমা, আমি গেলাম। তোমার না শরীর খারাপ, তুমি কেন মিজানের লগে মারামারি করতে গেছো? বড় ভাই হইয়া ছোটবেলার লগে মারামারি করতে তোমার লজ্জা করে না? ও আমার ভাই না, ও একটা বেঈমান। তুমি জানো আমার লোক কত বড় বেঈমানি করছে? কি কইতেছো তুমি? মিজান তোমার লগে আবার কি বেইমানি করছে? 3 বছর আগে মতিন কাকার কাছ থেকে জমিন কিনছি, আর ওই জমিনের টাকা তো বিদেশ থেকে কষ্ট করে আমি ওরে পাঠাইছি। ও জমির রেজিস্ট্রি করছে তার নামে, দলিলে তার নাম। এই জমির মালিক এখন আমি না, এই জমির মালিক হলো এখন মিজান। আমার টাকায় জমি কিনা সেই জমির মালিক হয় আমার ভাই। এইসব তুমি কি কথা কইতেছো? ওই জমি কেনার টাকা তুমি কত কষ্ট কইরা বিদেশ থেকে পাঠাইছো, আমি সাক্ষী আছি, আমি জানি সবকিছু। তোমার আপন ভাই হইয়া
সে তোমার লোক এত বড় বাটপারি করছে? তোমার কষ্টের টাকায় কেনা জমি সে তার নামে লিখে লইছে। হন হাসনা, আপনার চাচার কাছে জমিটা বিক্রি করতে গেছিলাম। ভাবছিলাম জমিটা বিক্রি করে বাজারে একটা মুদি দোকান দিব, কোন রকমের সংসারটা চলবো। সে কয় ওই জমির মালিকটা কি আমি না, ওই জমির মালিকটা কি মিজান। ও আমার দলিল দেখাইছে, দলিলের মধ্যে আমার নাম নাই, দলিলের মধ্যে ওর নাম। এটা দেখে আমি আমার মাথা ঠিক রাখতে পারি নাই, ওরে মারতে গেছিলাম। ও আমারে ধাক্কা মাইরা ফেলাই দিছে। আমি যে তার বড় ভাই, আমার প্রতি বিন্দু মাত্র সে সম্মান দেখায় নাই। একটা বাইরের লোকের সামনে আমার গায়ে হাত তুলছে। আমার এখন ইচ্ছা করতেছে আমি মরে যাই, আমার নিজের জান নিজে শেষ করে ফেলাই। তুমি কাইন্দো না, তুমি একদম কাইন্দো না। ও তোমার ভাই না, ও মানুষ না, ও একটা অমানুষ। তুমি কত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠাইছো, আর সে টাকা সে মাইরা খাইছে। তুমি বাড়িতে আসার লগে লগে সংসারটা সে আলাদা কইরা দিছে। কত শখ কইরা তুমি ওই জমিটা নিছো, আর সে কিনা সেই জমিটা তার নামে লিখে নিছে। আল্লাহর কাছে বিচার দাও, ওর বিচার আল্লাহ করবো। আমার তো সব শেষ হয়ে গেল নাজমা। আমি আমার মায়েরে বিশ্বাস করে আমি এখন পথের ফকির হয়ে গেছি নাজমা। ভাই মায়ের এত বড় শত্রু হয় আমি জানতাম না নাজমা। আমি আমার ছোট ভাইরে বিশ্বাস করে আমি শেষ হয়ে গেছি। আমার ছোট ভাই আমার সর্বনাশ করে দিচ্ছে। আমার একদম ঠিক কাজ করছো, একদম উচিত শিক্ষা হয়েছে। কত বড় সাহস, জমি বিক্রি করতে যায়। তুমি তো শুধু ধাক্কা মেরে আসছো, আমি যদি হইতাম না তাহলে মাথাটা আমাদের বাড়ি মেরা মাথাটা দুই খান্ডা করে ফেলতাম। আরে তোমার কি মনে হয় আমি খালি ধাক্কা মেরে চলে এসেছি? আমি মুখের উপরে কই দিয়েছি, খবরদার আমার জমির আশেপাশে যদি আর কোনোদিন দেখছি তাহলে একদম জানে মেরে ফেলামো, এটা কই আইছি। আরে তোমার ভাই যদি এখন থানায় যে মামলা করে গ্রামের মধ্যে সালিশ বসায়, তাহলে তো সম্পত্তি টাকা পয়সা সবকিছু তারই ফেরত দাম লাগবো। এই সম্পত্তি কেনার সময় তো তোমার ভাই টাকা দিচ্ছিল, আর তোমার ব্যাংকের অ্যাকাউন্টে যে টাকা আছে সে টাকাও তো তারই পাঠানো টাকা। হায় হায় হায়, কও কি? তাহলে এখন আমি কি করুম? বুদ্ধি পাইছি, তুমি একটা কাজ করো, তোমার নামে যে জমিটা আছে সে জমিটা তুমি আমার নামে রেজিস্ট্রি করে দাও, আর তোমার অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকা তুমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। তাহলে তোমার ভাই যদি থানায় যায় মামলা করে বা গ্রামে সালিশ বসায়, তাহলে তো তোমার অ্যাকাউন্টে কোনো টাকা পাইবো না, আর জমি তো তখন আমার নামই হয়ে যাব। আর তখন টাকাও তোমারই থাকবো, জমিও তোমারই থাকবো। আরে আমি তো তোমারই বউ, আমার নামে থাকা মানে তো তোমার নামে থাকা। ইসরে, আমার বুড়া তো বুদ্ধি হলো কবে থেকে? এই বুদ্ধিটা আগে দিবা না? আমি কত রকমের টেনশনের মধ্যে আছি। শোনো, তুমি বুদ্ধিটা কিন্তু ঠিকই দিছো। আমি যদি সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে দিয়ে দেই আর জমি যদি তোমার নামে লিখে দেই, তাইলে আমার কাছে আর কোনো কিছু পাইবো না, আর ভাইও আমার কাছ থেকে সম্পত্তির টাকা নিতে পারবো না। দাঁড়াও, আমি কালকেই ব্যাংকে যাবো, ব্যাংকে যায় আমার অ্যাকাউন্টে যত টাকা আছে সমস্ত টাকা আমি তোমার অ্যাকাউন্টে দিয়ে দেবো, আর ওই জমিটা যে আমার নামে আছে ওইটাও তোমার নামে কালকেই দেওয়ার ব্যবস্থা করবো। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো। তুমি তবে জানো তোমার ভাই যদি আবার কোনো ঝামেলা বাধায় দেয়, সেই সুযোগ আমি তারে কোনোদিনই দিব না। যা করার আমি কালকেই করতেছি। এই নাও, এই টাকাটা রাখো। টাকা? এত টাকা তুমি কই পাইলা? তুমি বিদেশ থাকতে তো আমার কাছে কখনো টাকা পয়সা পাঠাও নাই, আমারে অবিশ্বাস করছো। যতবারই টাকা পাঠাইছো তুমি তোমার ভাইয়ের অ্যাকাউন্টেই পাঠাইছো। মাঝে মধ্যে যে 2-3 হাজার টাকা আমার হাত খরচের জন্য দিতা, ওই খরচ থেকে টাকা বাঁচাইয়া আমি একটা ডিপিএস করছিলাম, আর আজকে ডিপিএসটা ভাঙছি।
ডিপিএস থেকে এই 1 লাখ টাকা পাইছি। এই 1 লাখ টাকাটাই তোমারে দিলাম আমি। তুমি এই 1 লাখ টাকা দিয়া ছোটখাটো একটা ব্যবসা করার চেষ্টা করো, দেখবা আল্লাহ তোমার ব্যবসার উন্নতি করব। তোমার চোখে পানি কেন? তুমি কাঁদতেছো কেন? সারা জীবন আমি তোমার অবিশ্বাস করছি। আমার স্ত্রী থাকতে আমি আমার ভাইরে বিশ্বাস করে তার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। আমি ভাবছিলাম আমি যদি আমার বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাই তাহলে আমার বউ হয়তো সেই টাকা নিয়ে পালায় যাইব। এই কারণে আমি আমার ছোট ভাইরে বিশ্বাস করে তার অ্যাকাউন্টে টাকা পাঠাই। আমি যারে বিশ্বাস করলাম সে আমার বিশ্বাসের মর্যাদা রাখে নাই। আমার এতগুলা টাকা সে খাইয়ে ফেলাইল। আমার এত কষ্টের টাকা, আমার টাকায় কেনা জমি আমার নামে না কিনা সে তার নামে কিনা ফেলছে। আমারে সংসার থেকেও আলাদা করে দিল। অথচ তারা আমি এত বিশ্বাস করতাম। আমি যারা অবিশ্বাস করে গেছি আমার স্ত্রী, সে আমার বিপদে পাশে এসে দাঁড়াইল। আজকে আমি বুঝতে পারলাম স্ত্রী হইল পুরুষের অর্ধাঙ্গিনী, একজন পুরুষের শেষ আশ্রয়স্থল, একজন পুরুষের পরম বন্ধু। আমি আমি তোমার কথা দিতেছি, এই টাকা থেকে আমি আমি একটা টাকাও বাজে খরচা করুম না। এই টাকা দিয়ে আমি ছোটখাটো একটা ব্যবসা শুরু করব। ইনশাল্লাহ আমার ব্যবসাটা এই ছোট ব্যবসা থেকে একদিন অনেক বড় ব্যবসা হইব। ফি আমানিল্লাহ, আল্লাহ তোমার সদিচ্ছা পূরণ করুক। আর বউ, আমি তোমার অবিশ্বাস করছি, তোমারে আমি কষ্ট দিচ্ছি, তুমি আমার উপর রাগ রাখো না, আমার উপর মনোকষ্ট নিও না। তুমি আমারে মাফ করে দিও বউ। এসব তুমি কি কথা কইতেছো? আমি এসব কিছু মনে রাখি নাই। এসব চিন্তা বাদ দিয়া চলো আমরা নতুন করে আবার শুরু করি। আর শোনো, তোমার ছোট ভাই আমগুলোকে যা যা করছে, আমগো যা যা ক্ষতি করছে, তার জন্য তুমি মনে কষ্ট রাখো না, তারে তুমি বদদুয়া দিও না। দিন শেষে সে তো তোমারই ছোট ভাই, তার কোনো ক্ষতি হইলে তোমারই তো গায়ে এসে পড়ব। দেখবা সব ঠিক হয়ে যাইব। আচ্ছা তানিয়া, আমার একটা কথা কত তুমি, আমি যখনই বাড়ির মধ্যে ঢুকি তখনই দিই তোমার কানের মধ্যে ফোন, সারাক্ষণ ফোনে কথা কইতে থাকো। আমি যে বাড়ির বাইরে থাকি সারাদিন, কই আমারও তো কোনো সময় ফোন দাও না? হ্যাঁ, তাইলে এত কথা কার সাথে কও তুমি? আমার কি আত্মীয় স্বজনের অভাব আছে? আমি তাদেরকে ফোন দিয়ে তাদের সাথে ফোনে কথা বলি। এই যে এই মাত্র আমার খালতো বোনের সাথে ফোনে কথা বলতেছিলাম, ওর নাকি বিয়ে ঠিক হয়েছে, ছেলে অস্ট্রেলিয়া থাকে, বিদেশে। ও আচ্ছা। কিসের আছে? এই তুমি সারাদিন কইছিলা, তুমি তো সারাদিন ফোন করে আমার একবার খবর নিলা না। আরে রাগ করতেছো কেন? আমি তো তোমার কাছেই আছিলাম। আমার কাছে ছিলাম মানে? তুমি আমার কইছিলে না আমার অ্যাকাউন্টে যত টাকা আছে তোমার অ্যাকাউন্টে দিয়ে দিতে। আমি তো সকালবেলায় ব্যাংকে গেছিলাম, ব্যাংকে যাইয়ে আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল সব তোমার অ্যাকাউন্টে পাঠাই দিছি। কি কও, মেসেজ আসে নাই? চেক করো। কি কো? আমি তো দেখি নাই। দেখালি ও আল্লাহ, এটা দেখি মেসেজ আসছে, আমার অ্যাকাউন্টে 3 লাখ টাকা এসেছে। খালি টাকা না, তুমি যে আমার কইছিলা যে আমার নামে যে জমিটা আছে সেই জমিটা তোমার নামে দিতে হইব, ওই কাজও কিন্তু আমি সাইরে ফেলাইছি। এই যে নাও তোমার জমিনের দলিল। এখন আমার সমস্ত টাকা পয়সা সয় সম্পত্তি যা আছে সব কিন্তু তোমার। তুমি একদম ঠিক কাজ করছো, তোমার উন্নতি আর কেউ ঠেকাতে পারবো না জান। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, সেটাই জানি হয়। দোয়া করো। অবশ্যই হইব। আই লাভ ইউ, আমি তোমার অনেক ভালোবাসি জান। আমি কি তোমার কম ভালোবাসি? হ্যাঁ, আমি যদি তোমার ভালোই না বাসতাম তাহলে আমার সমস্ত টাকা পয়সা সম্পত্তি কি আমি তোমারে দিতাম? আমি কি এত বোকা? কি ব্যাপার তানিয়া,
এনে তারা কার লগে কথা কইতেছো? মার লগে কথা কইতেছিলাম, মার পায়ের ব্যথাটা আবার বাড়ছে। এত ডাক্তার দেখাই তাও পাওয়াটা ঠিক হইতেছে না। সন্ধ্যার পর আমি একটু দেখতে যাবো, তুমি আমার লগে যাইবা কিন্তু। কও কি আম্মার পায়ের ব্যথা আবার বাড়ছে? তো সন্ধ্যার পরে যাবো কেন, এখন চলো। এখনই যাইতাম, কিন্তু আমার তো ঘরে একটু কাজ আছে, কাজটা সারতে সারতে সন্ধ্যা হয়ে যাবো। সন্ধ্যার পরই যাবো না কাজটা সেরে। ঠিক আছে তাহলে সন্ধ্যার পরে যাবো, তুমি যা কইবা তাই হইব। আরে তোমার মুখটা কি শুকায় গেছে, কোথা লাগছে না তোমার? চলো ঘরে চলো, খাওয়ান দেবো তোমার, চলো চলো। এই আরে জোরের মধ্যে কই যাও, তোমাকে বাড়ি না সোজা? আরে এদিক দিয়েও যাওয়ার রাস্তা আছে, এদিক দিয়ে যদি যাই তাহলে তাড়াতাড়ি যেতে পারবো। চলো আমার সাথে, আমি চিনি, চলো। আরে কই নিয়ে যাইতেছো? এ তো গহীন জঙ্গল। আমি চিনি, চলো আমার সাথে। দৌড় চিনি এই ভাই। আপনি কে ভাই? আমি কে সেটার পরিচয় তোর বউ দিব। তানিয়া, আমার পরিচয়টা দিয়ে দাও। আমার বউ আপনার পরিচয় দিব মানে? তানিয়া, উনি কে? তুমি কি ওনারা চিনো? ও আমার প্রেমিক, আমার ভালোবাসার মানুষ। এসব তুমি কি কথা নিয়া? আমি তোমার স্বামী থাকতে আর একটা ছেলে তোমার প্রেমিক হয় কিভাবে? ভালোবাসার মানুষ হয় কিভাবে? কারণ আমি তারে ভালোবাসি। আমরা দুইজন একলগে পড়তাম, তখন থেকে আমরা একজন আরেকজনকে খুব ভালোবাসি। আপনারে তো আমি বিয়ে করতে চাই নাই, আমার আব্বা জোর করে আমার আপনার সাথে বিয়ে দিছে। কিন্তু বিয়ার পরে আমি ওরা কোনো দিন ভুলতে পারি নাই। আপনি যে দেখতেন আমি সারাক্ষণ ফোনে কথা বলতাম, আমি আমার এই প্রেমিকের লগে ফোনে কথা কইতাম। আমি তো আপনার মন থেকে কোনোদিন ভালোই বাসি নাই। আমি শুধু ভালোবাসি একজনকে, সেটা হইল আমার ভালোবাসার মানুষ মামুন। তানিয়া, এসব তুমি কি কইতাছো তানিয়া? তুমি যদি আমার মন থেকে ভালোই না বাসতে পারো তাহলে আমার বিয়ে করছিলা কি লিগা? আমি তো তোমার কথা মতো সব কিছু করছি, তুমি যা যা বলছো তাই করছি। আমার তো কোনো দোষ নাই, তাহলে কেন তুমি আমার জীবনটা নষ্ট করে দিতে চাইতেছো কয়েকবার? আপনার দোষ হইল আপনি আমারে বিয়া করছেন, আর এখন আপনারা এখানে কেন নিয়ে এসে জানেন? আপনারে মাইরা আমার এই প্রেমিকের লগে পালাই যেতে। তুমি আমারে মাইরা তোমার প্রেমিকের লগে পালাই যাবা? হ, পালাই যাব। সেজন্যই তো বুদ্ধি করে আপনারা এখানে আমার বাপের বাড়িতে যাওয়ার কথা কয়ে নিয়ে এসেছি। আর আপনার জমি আমার নামে রেজিস্ট্রি করে নিছি। আপনার অ্যাকাউন্টের সব টাকা আমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিছি। হারামজাদি, বিশ্বাসঘাতক, বেঈমান, ডাইনি! তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমি আমার ভাইয়ের লগে বেঈমানি করছি, আর তুই আমার লগে বেঈমানি করে তোর প্রেমিকের লগে চলে যাবি? আমার যাওয়ার আগে আমারে মারবি? ওই আমারে মারার আগে আমি তোরে মারুম, তোরে শেষ করে ফেলাম আমি। তো শালা, তোর কত বড় সাহস, তুই আমার সামনে আমার প্রেমিকারে মারতে চাস? এই মার শালারে! ভাই 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 ভাই, তুমি আমারে বাঁচাও! এই ডাইনি আমার মাইরা ফেলাবো। ভাইজান, আমারে ওর হাত থেকে বাঁচাও তুমি। তোরে মাইরা ওর বয়ফ্রেন্ডে নিয়ে পালানোর ফোন দিয়ে আসতেছিল, তখন সেটা আমি আড়াল থেকে শুনছি। হ্যাঁ জান, জান, এদিকে তো কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে মানে? কি কাজ হয়েছে? আমার জামাইয়ের অ্যাকাউন্টে যত টাকা পয়সা ছিল সব তো আমি আমার অ্যাকাউন্টে নিয়ে নিয়েছি। আমার জামাইয়ের নামে যত জায়গা জমি সয় সম্পত্তি ছিল সব আমার নামে নিয়ে নিয়েছি। আমার জামাইয়ের টাকা পয়সা সয় সম্পত্তি যা আছে এখন সবকিছু আমার। হ্যাঁ হ্যাঁ, কি কইতেছো? সত্যি? ও, এখন যদি আমরা পালাই গিয়ে বিয়ে করি তাহলে আর কোনো সমস্যা নেই। সংসার খরচ, তোমার খরচ, আমার খরচ সব আমার টাকায় চালাইতে পারবো। জান, তোমার স্যার আমার আর ভালো লাগতেছে না, চলো না আমরা দুইজন পালায় যাই। কিন্তু তোমার জামাই যদি বাধা দেয়? আজকে আমি তোমার সাথে পালায় যাওয়ার সময় ওরে সাথে করে নিয়ে আসবো। তুমি কিছু লোকজন রেডি রেখো, এরপর ওরে মাইরা তারপর আমি তোমার সাথে পালায় যাবো। ঠিক আছে, আমি আমাকে কিশোর গ্যাংয়ের কিছু পোলাপ্যান্ট রেডি রাখতেছি। তুমি তোমার জামাইরে নিয়ে আসো,
তারপর ওরে মাইরা আমি তোমারে নিয়ে পালাই যাম। এখন বুঝতে পারছস তো বউয়ের কথা উঠবস করলে কি পরিণতি হয়। আজকে আমি যদি সময় মতো আসতে না পারতাম তাহলে তোরে তো মাইরাই ফেলাইতো। ভাইজান, আমি তোমার লগে এত অন্যায় করছি, এত অত্যাচার করছি, তোমার মনে কত আঘাত দিছি। আমি তোমার টাকা মাইরা খাইছি। তুমি বিদেশ থেকে মাসের পর মাস টাকা পাঠাইছো, সেই টাকা আমি নিজে খরচ করছি। তোমার পাঠানো টাকা দিয়ে আমি জমি কিনছি আমার নামে, তোমারে না দিয়ে তোমার লগে বেইমানি করছি। তুমি বাড়িতে আসার পরে তোমার এই বিপদের সময় আমি তোমার সংসার থেকে আলাদা করে দিছি। তোমার ছোট্ট একটা বাচ্চা, আমি তার দিকেও তাকাই নাই, তার আমি খাইবারও দেই নাই। ভাইজান, এত কিছুর পরেও তুমি আমার বাঁচাইতে এসো ভাইজান। কেন মনে কো ভাই? আরে তুই কে? তুই তো আমার মায়ের পেটের ভাই। আরে ভাই, তুই তো আমার রক্ত। তুই যদি বিপদে পড়স আমি তোরে সাহায্য করতে কে নামু না? তুই আমার প্রতি অন্যায় করছস, আমার পরিবারের প্রতি অন্যায় করছস, আমার অনেক কষ্ট দিছস। তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কি আমি সহ্য করতে পারব রে ভাই? আমি তো সহ্য করতে পারব না। আজকে যদি তোরে বাঁচাইতে আইসা আমার মৃত্যুও হইতো তাতেও আমার কোনো আপত্তি ছিল না। তবে মনে রাখিস ভাই, তোর এই বড় ভাই ভাইচা থাকতে তোরে কেউ ফুলের টোকাও দিতে পারবো না। ভাই বড় ধন, রক্তের বাঁধন। তুমি আজকে আবার প্রমাণ করে দিলা ভাইজান। বিশ্বাস করো ভাইজান, আমি ইচ্ছা করে এগুলা কিছু করি নাই। আমি ইচ্ছা করে তোমার মনে কষ্ট দিই নাই, তোমার লগে বেমারি করি নাই, তোমার মনে আঘাত দেই নাই ভাইজান। এই যে ডাইনি, এই ডাইনির কথা মতো আমি সবকিছু করছি, তোমার মনে আঘাত দিছি, তোমার লগে বেমানি করছি। ভাইজান, তুই আমার মাফ করে দাও ভাইজান। আমি জীবনে কোনোদিন আর তোমার লগে খারাপ ব্যবহার করব না ভাইজান। ভাইজান, ভাইজান, তুমি আমার মাফ করে দাও ভাইজান। আমি তোমার লগে অনেক বড় অন্যায় করে ফেলেছি ভাইজান। তুমি যদি আমার মাফ না করো তাহলে আল্লাহ আমার মাফ করবো না ভাইজান। ভাইজান, তুমি আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার তুমি মাফ করে দাও। ভাইরে, তোর স্থান তো আমার পায়ে না, তোর স্থান তো আমার বুকে। মিজান, আমার তুমি মাফ করে দাও। আমার খুব ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। হারাম জাতি, তোর কারণে আমার বাবার মতো ভাইরে আমি কষ্ট দিছি। আমি তার লগে বেইমানি করছি। আমার ভাইয়ের মেয়েটা আমার ভাতিজি, আমার নিজের রক্ত। শুধুমাত্র তোর কারণে আমি তার খাইতে পর্যন্ত দেই নাই। আর সেই তুই আমার লগে বেইমানি করে তোর প্রেমিকের লগে পালাই যেতে চাইতেছিলি। তুই নারী জাতির কলঙ্ক। আমি তোর লগে সংসার করুম না, আমি তোরে তালাক দিব, তালাক দিব আমি তোরে। তুই কি কথা কইতাছিস? আরে কি কইতাছিস ভাইজান? তুই কি পাগল হয়ে গেছস? ভাইজান, আমি পাগল হয়ে গেছি। তুমি আমার মাফ করে দাও, তবু এর মধ্যে আর কোনো কথা কইও না। আমি ওর লগে সংসার করুম না, আমি তালাক দিব ওরে। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আমি ভুল করছি, আমার ক্ষমা করে দাও।